হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ হচ্ছে 12ই মে 2026। আজকে আমরা প্যারাল কোড থেকে আলোচনা করব। প্যারাল কোডের ক্লাস ইতোমধ্যে আমাদের তিন তিন দিন হয়ে গেছে। তবে এই 3 দিন কোনো ক্লাসই মনে করেন হয় নাই। আজকে থেকে যে আপনারা শুরু করবেন না, এটা হচ্ছে মূলত প্যানেল কোডের ক্লাস। আজকে আমরা সাধারণ ব্যতিক্রম দ্বারা শুরু করতে যাচ্ছি। সাধারণ ব্যতিক্রম মানে কি? সাধারণ ব্যতিক্রম মানে আপনার হচ্ছে অল্টারনেটিভ একটা চিন্তা ভাবনা। কিরকম যে একজন ব্যক্তি সাধারণত অপরাধ করলে শাস্তির মুখোমুখি হয়। তো পেনাল কোডে যখনই কোনো ব্যক্তি অভিযুক্ত হবে, তার অপরাধটা বিবেচনার ক্ষেত্রে দেখতে হবে যে ওই ব্যক্তি আপনার সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়ে কি না। তার মানে ওই ব্যক্তি অপরাধটা তিনি পরিস্থিতির শিকার হয়ে করছেন কিনা, আত্মরক্ষার্থে করছেন কিনা, ভুলক্রমে করছেন কিনা, নাকি আপনার কোনো ব্যক্তির উপকারার্থে করছেন কিনা। এই জিনিসগুলো বিবেচনা করে ওই ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার যে সিস্টেমটা, এটার নামই হচ্ছে আপনার সাধারণ ব্যতিক্রম। ব্যতিক্রম মানে উল্টা, তার মানে অপরাধ করলে শাস্তি পাইতে হয়, যেখানে অপরাধ করলে শাস্তি নাই, এটার নামই হলো সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম আমাদের 76 থেকে 106 পর্যন্ত। কত পর্যন্ত? 76 থেকে 106। সাধারণ ব্যতিক্রম হিসেবে আমরা বিবেচনা করি আপনার 76 থেকে 95 পর্যন্ত, এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে যে ব্যতিক্রম, সেটা আমরা চিন্তা করি সে আপনার 96 থেকে 106 পর্যন্ত। তো পুরোটাকেই আমরা সাধারণ ব্যতিক্রম হিসেবে দেখি আর কি। তো আমি এই ঘটনাগুলো আপনারা জানেন, এবং ইজি বিষয়, সহজ বিষয়, এই জায়গাগুলোতে আমাদের টাইম সেভ করতে হবে, অর্থাৎ সময় এখানে আমাদেরকে বাঁচাইতে হবে। এখানে আপনি সময়টা সেভ করে আপনি একটু সামনের দিকে আগাবেন। মানে এই জায়গাগুলোতে আমরা সময় কম দিব, কারণ এই বিষয়গুলো খুব কঠিন না। আপনারা মোটামুটি ভালোই জানেন, ভালোই বুঝেন। আমি 76 থেকে 95 পর্যন্ত একদিনে টার্গেট রাখছি, আর দেখি আমরা চেষ্টা করে সম্ভব হয় কিনা। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা বলতে আপনারা যাতে একটু ঠান্ডা মাথায় বুঝেন, বই টই যার কাছে যা কিছু আছে সব আপনারা উল্টায় দেন, মানে স্টপ করে দেন। পিডিএফ টিডিএফ ফাইল টাইল যা আছে আপনারা স্টপ করেন, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা এটা দেখে আমরা আলোচনা করব। আচ্ছা, ইতোমধ্যে আমি শেয়ার করছি। দেখেন, সাধারণ ব্যতিক্রম এখানে প্রথমে বলছে যে আইন বলে বাধ্য। তার মানে একজন ব্যক্তি যে কাজটা করতেছেন তিনি সেটা আইন মোতাবেক করতেছেন, তার কাছে এটা মনে হবে তিনি আইন দ্বারা করতেছেন। তার মানে কি বুঝতেছেন? যে ব্যক্তি আইন প্রয়োগ করতে পারে, সহজ কথায় একজন সরকারি লোক যিনি আইন প্রয়োগ করতে পারেন, ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে আইন বলে তিনি বাধ্য হয়েছেন। এখানে দুইটা চিন্তা। আর এটা হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভ কি? যে তার কাছে একটা ইনফরমেশন আসছে, যার কারণে তিনি নিজেকে ভুল ধারণা বশত আইন বলে বাধ্য বিশ্বাস করতেছেন। দুই রকম হইতে পারে। যেমন আইন বলে বাধ্য, আপনার সামনে যদি কাউকে আপনার খুন করতে চাই, আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, আপনি আইন বলে বাধ্য হয়েছেন 76, তার মানে আপনার কাছে বৈধ। এখন একই কাজ, মনে করেন যে সিনেমার শুটিং হচ্ছে, কিন্তু আপনি জানেন না। কিন্তু সিনেমার শুটিং এর কোনো এক পর্যায়ে মনে করেন বিলেন আইসা কূপ দিচ্ছে, কিন্তু আশপাশে কোনো ক্যামেরা নাই, অনেক দূরের থেকে শট নিচ্ছে। আপনি মনে করতেছেন যে এখানে বাস্তব। আপনি কি মনে করেন ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য ওই ব্যক্তিরে বাড়ি দিয়ে ফালাই দিয়েছেন। এইরকম যে পরিস্থিতিটা, তখন কিন্তু আপনি এখানেও আইন বলে বাধ্য হয়েছেন, বাট তথ্যটা আপনার কাছে কি ছিল? ভুল তথ্য ছিল, ঠিক না? আপনার দেখাটা এখানে ভুল। তার মানে খুব শর্টকাটে যদি বলতে হয়, 76 ধারাটা হয়েছে যারা আইন প্রয়োগ করতে পারে, সেটা সরাসরি আইন প্রয়োগ হইতে পারে, অথবা ভুল ধারণার কারণেও সেটা আইন প্রয়োগ হতে পারে। আরো সহজ করে বললে, সরকারি চাকরি করে যারা, যারা আইন প্রয়োগ করতে পারে এমন ব্যক্তিদের জন্য 76। তার মানে পুলিশ অফিসারের যে কার্যক্রমগুলো, এটা যাবে আমাদের কি 76-এ। করে যদি কেউ মনে করে গ্রেপ্তার করে, তাহলে ওয়ারেন্ট মূলে যদি আমি ধরি, তাহলে 76। আর জনগণ গ্রেপ্তার করতে পারে, তখন জনগণ যদি আবার এটাকে মনে করে, তখন কিন্তু সেটা আবার চলে যাবে 79-তে। বুঝা গেছে? শর্টকাটে বুঝলে আমাদের জন্য 76, পাবলিকের জন্য 79, যদি একদম শর্টকাটে আপনারা বুঝেন। আর 77 আপনার পড়া লাগবে না, তারপরেও আমি আলোচনা করে দিচ্ছি। একদম সিম্পল ব্যাপার। এটা হলো 77, বিচার সম্পর্কিত কাজ পরিচালনা, বিচারকের কাজ। এটা একদম শর্টকাটে বুঝেন। একজন বিচারক তিনি বিচার করেন কিসের ভিত্তিতে? সাক্ষ্যর ভিত্তিতে। বই পুস্তকে যারা তাকাই রয়েছেন, আশপাশে চোখ দৃষ্টি রাখতেছেন, কিছুই বুঝবেন না, মনোযোগ দিয়ে শুনেন। বিচারক কাজ করেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি যখন কাজটা করেন, পরবর্তীতে যদি বিচারকের কাজ ভুল প্রমাণিত হয়, মানে আপিল করে আবার আপনি জিতে গেছেন, কিন্তু আগের বিচারক দিছে মৃত্যুদণ্ড, পরের বিচারক দিল উচ্চ আদালতে আপিল, মানে কি করলো? আপিলে গিয়ে খালাস পাইলো। তার মানে আগের বিচারকের কাজ ভুল, ভুল প্রমাণিত হইলো, ফাঁসির আদেশ। তাহলে এখন আগের বিচারকের বিচার হবে যিনি ফাঁসির আদেশ দিছিল? নো। বিচারকের কোনো কাজ জীবনে কোনোদিন ভুল বলে বিবেচিত হবে না।
তার মানে একজন বিচারক যা করছেন তিনি আইন মোতাবেক কাজ করছেন। কত দ্বারাই? 77 দ্বারাই। এবং এই 77 দ্বারা কারেকশন নেওয়া কিন্তু আপনার এই যে ছাত্র আন্দোলনে কিন্তু একটা ইস্যু ছিল যে প্যানেল কোডের 77-এ বিচারকদেরকেও আইনের আওতায় আনা, কিন্তু এই 77 দ্বারার কারণে কোন বিচারকরা আজ পর্যন্ত দেখছেন সে কেন আদেশ দিল, কেন এই রায় দিল, এইটার কারণে তার শাস্তি হয়েছে, এরকম কিছু দেখছেন? দেখেন নাই। মুজিবুর রহমান, হাত তুলছেন মুজিবুর রহমান? বুঝতে পারছি, তাহলে এমনিতেই তুলছেন। ওকে, এরপর হচ্ছে আমাদের 78। 78 হইলো জাস্ট মনে করেন আদালতের নির্দেশে একটা কাজ যারা বাস্তবায়ন করতে পারে এই ব্যক্তিদের কাজ যখন তারা বাস্তবায়ন করবে সে ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না। কিরকম? আমি আদালতের নির্দেশে করছি। যেমন ধরেন আদালত একজন সম্মানী ব্যক্তির নামে ওয়ারেন্ট দিছে মনে করেন কোনো কারণে, এই ওয়ারেন্ট আমি গিয়ে ধরে নিয়েছি ওই ব্যক্তির এলাকার ভিতর থেকে হ্যান্ডকাপ লাগাই ধরে নিয়েছি, তাহলে ওই এলাকায় ওই ব্যক্তির মানহানি হইলো না? হইলো কি না? তাহলে ওই ব্যক্তিকে এখন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? পারবে না। কেন পারবে না? আমি আদালতের নির্দেশে এই কাজটা করছি, তার মানে আমার ব্যাকআপ 78। একইভাবে যে আপনার ফাঁসির আদেশ দেয়, এই যে জল্লাদ যে শাহজাহান ছিল অনেক লোকের ফাঁসি দিছে না? অনেক লোকের ফাঁসি দিছে। তো এই জল্লাদ শাহজাহান যে ফাঁসি দিল, তাহলে জল্লাদের এত বড় ক্ষমতা কে এটা দিছে যে জল্লাদ একটা লোকের গলাত রশি দেয়া মেরে ফেলবে? কোন ক্ষমতা? চিন্তা করেন, একবার চিন্তা করেন যে জল্লাদ ফাঁসি দেয় আর ক্ষমতাটা পাইছে কই? আর বাপের ক্ষমতা দিছে? দেয় নাই। কে ক্ষমতা দিছে? আইন তারে ক্ষমতা দিছে যে 78-এ যে জল্লাদ যদি ফাঁসি দেয় একজনকে, দেখ তার কোনো অপরাধ হবে না, কারণ কি সে আইনের নির্দেশে বিচারকের নির্দেশে কাজ করছেন। এখন মনে করেন জল্লাদ মনে করেন একজনকে ফাঁসি দেওয়ার পরে আরেকটা দূর করে নিয়ে এসে দূরে ওটা আবার ফাঁসি দিয়ে দিল মনে করেন, তাহলে পরের কাজটা কি জল্লাদের কাজ বৈধ হইব? বোধ দেব না, কারণ আগেরটা আদালতের নির্দেশে প্রসেস মেনটেন করে করছে, কিন্তু জল্লাদ জেলখানার বাপ নিয়ে ঘুরে তার সাথে একজনের গন্ডগোল ওটা ধরে আইনা মনে করেন ফাঁসি দিয়ে দিল, কারণ জল্লাদের কাজে তো ফাঁসি দেওয়া। সে কি এখন বলতে পারবে যে আমি ফাঁসি দিয়ে দিছি আমার মন চাইছে? পারবে? পারবে কি না? পারবে না। তার মানে এটা করেন, অর্থাৎ যে কাজটা আইনের আদালতের নির্দেশে আমরা করি, আদালতের রায়ে আইন মোতাবেক এই কাজ থেকে আমরা অব্যাহতি পাই। কত ধারা মোতাবেক? 78। এটা যে কেউ হতে পারে। এখন এখানে পড়ার কিন্তু অনেক কিছু আছে, আপনি সারাদিন পড়লেও আপনার কোনো লাভ নাই, খালি থিমটা বুঝেন, পেনাল কোড আসলে এখান থেকে উদাহরণ আসবে আর আপনাকে বুঝতে হবে ধরতে হবে যে এটা কোন ধারার উদাহরণ, বা শেষ। আমার যে নতুন হ্যান্ডনোটটা, এই নতুন হ্যান্ডনোটটাতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজানো হয়েছে, যারা ক্লাসের শুরুতে আইছিলেন তারা কিন্তু দেখছেন, আর যারা আসেন নাই তারা দেখেন নাই। ওকে, তারপরে হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে কারেকশন করে আমাকে জানাবেন, কালকে বা পরশুদিন পিডিএফ দিব, 24 ঘন্টার ভিতরে আমাকে জানাবেন কি কি জায়গায় ভুল আছে। তাহলে 79 তো আর বোঝানোর কিছু নাই, 79 তো আমরা বুঝে লাইছেন যে আইন 79 যেটা আমাদের স্পষ্টত বলা আছে যে আইন সমর্থন করব বা আইন বা ভুল ধারণা বশত আপনাকে আইন সমর্থন বলে বিশ্বাস মনে করবেন। মনে করেন 59 ধারায় জনগণ কর্তৃক গ্রেপ্তারের কথা বলা আছে না ফৌজদারি কার্যবিধির? জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার অস্ত্র আইনে আছে না 12 ধারাতে সম্ভবত জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারের বিষয় বলা আছে না? এখন মনে করেন জনগণ ভুল করতে পারে না? ভুল করতে পারে কিনা? জনগণ অনেক সময় ভুল বোঝাবুঝি হইতে পারে কিনা? এই জিনিসটা এখানে বলছে যে আমরা যেরকম ভুল করতে পারি করে খ মনে করে গ্রেপ্তার করতে পারি, জনগণও তো এরকম ভুল করতে পারে, জনগণও ভুল করতে পারে, বেসরকারি ব্যক্তিও ভুল করতে পারে, তারাও আইন সমর্থন। আমরা আত্মরক্ষার অধিকার কি শুধু সরকারি কর্মচারীর, একজন জনসাধারণের আত্মরক্ষার অধিকার নাই? আছে কিনা? আছে। আবার সবার কিন্তু আত্মরক্ষার অধিকার থাকবে না, যেমন বৈধ কাজের ক্ষেত্রে কিন্তু আত্মরক্ষার অধিকার থাকবে না, যে গ্রেপ্তার করতে গেলাম আপনি আত্মরক্ষার্থে আমার মাইরা দিলেন, এটা কি থাকে? থাকে না। এটা আমরা আগামী মানে 96 থেকে 106-এর সময় আমরা বুঝবো বিস্তারিত। এখন যেটা আমি বুঝাতে চাচ্ছি এখানে আইন সমর্থন করতেছে আপনি এই কাজ করতে পারবেন, কোনো অপরাধ হবে না। কিরকম? আমি পাবলিক, আমার সামনে যদি একজনকে কূপ দিয়ে মারা লাইতে চা, আমি অবশ্যই লোকটার জীবন বাঁচামো, এটা আমাকে ডাইরেক্ট আইন সমর্থন করছে, তার মানে আমি 79 ধারার প্রথম ব্যাখ্যা অনুযায়ী আমি অব্যাহতি পাইলাম। একইভাবে ওই সিনেমার শুটিং আবার ফিরে আসেন, এখন তো আপনি পুলিশ না, এখন আপনি পাবলিক, আপনি কিনে কিনে লোকটারে মারে ফেলতেছে, তাড়াতাড়ি গিয়ে ওই লোকটারে বাঁচানোর জন্য আবার বাড়ি মারলো ওই লোকটারে যার হাতে অস্ত্র ছিল। এখন মনে করেন পরে লোকজন, আরে ভাই আপনি এটা কি করলেন রে ভাই, শুটিং এর মধ্যে ব্যস্ত লাগাই দিলেন। ও ভাই আমি তো বুঝি নাই এই সেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কিন্তু ভুল ধারণা বশত নিজেকে আইন সমর্থন বলে মনে করছে, বুঝছেন বিষয়টা? এখানে দুইটা থিম, একটা হলো ডাইরেক্ট সমর্থন আর একটা হলো ভুল ধারণা সমর্থন। 76-এ সেম, ডাইরেক্ট সে আইন বলে বাধ্য অথবা ভুল ধারণার কারণে সে আইনগত বাধ্য। বুঝছেন 76 এবং 79 পার্থক্য? না বুঝলে 3বার করে রেকর্ডিং শুনবেন। ওকে,
এরপর হলো আমাদের 80 ধারা। এই যে এখন যে ধারাগুলো, এটা একদম শর্টকাট, এটা স্ক্রিনশট দেখাবো না, এটা শুধু আপনাদের সাথে কথা বললে আপনারা বুঝবেন কিরকম। আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা কোনো অপরাধ না। কি কাজ? আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। আপনার ফায়ারিং বারে ফায়ারিং করেন না, আমরা বাৎসরিক ফায়ারিং করেন না, করেন তো? তা এরকম ঘটনা কি জীবনে কেউ শুনছেন যে ফায়ারিং বার থেকে অনেক দূরে গিয়ে একটা বুলেট কোনো বাচ্চারে আহত করছে? শুনছেন এরকম কিছু? কোনো সময় শুনেন নাই? আমরা কিন্তু শুনছি, আমাদের বেঁচে ট্রেনিং এর সময় এরকম ঘটছে। তো এই যে এখানে কিন্তু যথাযথ সতর্কতা নিয়ে কিন্তু ফায়ারিং বারটা তৈরি করা হয়েছে। যথাযথভাবে সতর্কতা, অযথা কেউ মেসেজ দিয়েন না, যেটা মানে দরকার এরকমটাই দিয়েন, হ্যাঁ। তো যথাযথ সতর্কতা নিয়ে আমরা এই কাজগুলো করছি। এই যে কাজ, এখন একটা কোনো না কোনো ভাবে অনেক উপর দিয়ে গিয়া বা কোনো জায়গায় গিয়ে পড়ে গিয়ে একজন মানুষ আহত হয়েছে, এটা কোনো অপরাধ হবে না, কারণ এটা আমরা যথাযথ সতর্কতা নিয়ে এই কাজ করছি। আর যদি আমরা সতর্কতা ছাড়া ডাইরেক্ট রাস্তার ভিতরে ফায়ারিং প্র্যাকটিস করতাম, মানুষের ক্ষতিগ্রস্ত হলে আমরা কি জবাব দিতে পারতাম? পারতাম না, তখন সেটা অবহেলামূলক কাজ হইতো। এখন কিন্তু যেটা করছি যথাযথ সতর্কতা, এরপরেও যদি ঘটনা ঘটে যায় কিছু করার নাই। যেমন ধরেন একজন ব্যক্তি, মানুষ রাস্তাতে হাইটে যাচ্ছে, পাশে যদি সে কোরাল দেখ আপনার কাঠ কোবায়, ছুটে গিয়ে যদি মানুষের মাথায় লাগে মারা যায়, ও ওই নিশ্চিত মনে করেন যে অবহেলামূলক কাজের দ্বারা মৃত্যু ঘটনা দায়ী দায়ী হবে, ঠিক না? 304 খ না কতে জানি আছে না, এরকম একটা মৃত্যু আছে। কিন্তু উনি যদি একটা সুন্দর একটা প্রাচীর বেষ্টিত জায়গায়, আপনার যেখান থেকে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, যথাযথ সতর্কতা, এরকম জায়গায় তিনি কাট কাটতেছেন, ওইখান থেকে কোরাল ছুঁইটে আইসা ওই ওয়ালের উপর দিয়ে এসে গিয়া ছুঁইটে গিয়ে আরেকজনের মাথায় লাগিয়ে মারা গেছে। এখন মনে করেন যে এটা তো একেবারেই যথাযথ সতর্কতা নিছিল, আইনানুগ কাজ করতেছিল। আইনানুগ কাজ বলতে কি, সে যেখানে কাট কাটতেছিল তো তার একটা কাজ, বৈধ কাজ। তো এইরকম ক্ষেত্রে যদি দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা থাকে না, যথাযথ সতর্কতা নেওয়ার পরেও যখন দুর্ঘটনা ঘটে, এটা অপরাধ বললে গণ্য হবে না। ধারা নাম্বার 80। যেমন ধরেন অনেক ক্ষেত্রে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে কিছু হয় না কেন? এই যে 80 ধারার কারণে হয় না। এখানে আইনানুগ কার্য সে করতেছে, এবং যখন সে করে, আপনার যে বিআরটি রিপোর্টটা হয়, ওই রিপোর্টে দেখা যায় যে আপনার না, এখানে যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে গেছে, তার কোনো দোষ ছিল না। এই মনে করেন যে দুর্ঘটনা দিয়ে মাপ পাওয়া যায়। 80 ধারার একটা বিষয় এখানে কাজ করে আর কি। তাহলে এটা হলো আমাদের 80। এরপর হলো আমাদের 81। 81-র কাজটা কি? যে দেখা গেছে যে একটা বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য আপনি যদি একজন ব্যক্তির একটা ছোট ক্ষতি করেন, তাহলে এটা কিন্তু আমাদের কি, আমাদের কোনো অপরাধ হবে না। যেখানে আপনার কোনো ধরনের নাই, মানে টেন্ডেন্সি নাই যে আপনি একজন মানুষের ক্ষতি করবেন। যেমন ধরেন একটা বস্তিতে আগুন লাগছে, তো বস্তির ঘরগুলো তো জানেনি, গুলশান বাড়ি দ্বারা বনানীর মতন ফাঁকা ফাঁকা না, একটার সাথে একটা লাগানো, ঠিক না? বস্তির ঘর বাড়িগুলো তো মোটামুটি, এই ছোটবেলায় ইট খেলা খেলছেন কেউ, যে ইট এক সিরিয়ালে দাঁড় করে প্রথমবার মধ্যে ধাক্কা মারলে টস করে সবগুলা পরে? তা আমার ছোট ভাই সিরিয়াল দাঁড় করাইতো, আমি ফাঁকে খেলে গিয়ে একটা টোকাতে দৌড় মারতাম, ওটার ফিরানোর কোনো সুযোগ নাই। দৌড় দিয়ে গিয়ে মাঝখান থেকে দুইটা ইট না সরাই দিলে ওই খেলা কিন্তু আর বন্ধ করা গেছে না, ঠিক না? তো এইটাও সেম, এই ইট খেলাটাই হলো 81 দ্বারা। যে একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, আমরা যদি একটু ছোট ক্ষতি করে দেই, তাহলে বড় দুর্ঘটনা থেকে আমরা মাপ পাইয়ে গেলাম। এইটা হলো আমাদের 81 দ্বারা। যেরকম জাহাজ ভর্তি লোক আছে 10,000, এখন সামনে একটা ছোট নৌকা এসে পড়ছে, এই নৌকারে বাঁচাতে গেলে জাহাজ ডুবে যাবে। তাহলে এখন জাহাজের যাত্রী বাঁচাবেন 10,000, নাকি আপনার এই নৌকার যাত্রী 3 জন বাঁচাবেন, কোনটা? অবশ্যই জাহাজের যাত্রী ডুবাবেন, বাঁচাবেন। বাস ভর্তি লোক আছে ধরেন 52 জন, আপনার দেখা গেছে যে এমন জায়গায় যান্ত্রিক ত্রুটি দেখা দিছে, ব্রেক কাজ করতেছে না, কিন্তু রাস্তার পাশে কলা গাছের বাগান আছে, এই বাগানোর মাইরা দিলে আস্তে আস্তে গিয়ে থেমে যাবে। তখন কি কলা গাছে মাইরা দেওয়া বেটার নাকি? অন্তত মানুষগুলোর জীবন বাঁচবো। কলা গাছে যখন মারছে, তখন কলা বাগানে কাজ করতেছিল এক শ্রমিক, সে মারা গেছে। এখন ড্রাইভার বাচ্চা যাবে মূলত এই 81 দ্বারা রেফারেন্স দিয়া, যে স্যার, আমি যদি ওই সময় কলা গাছে না মারি, গাড়ি ব্রেক ফেল করছে, যদি আমি না মারি, তাহলে মনে করেন যে আমার বাস ভর্তি লোক সব মারা যায় খাদে পড়ে। আমি বাধ্য হয়ে দেখছি পাশে কলা গাছগুলো আছে, আমি কলা গাছগুলোতে মারি দিছি। এনে একটা লোক ছিল, ওই লোক মারা গেছে স্যার, আমার এই 50 জন লোক বাঁচাতে গিয়া একজন আমার স্যার মারতে হয়েছে। এই কারণে কিন্তু এই এইরকম অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু ড্রাইভাররা মাপ পায় এই 81 ধারার বিধান সাপেক্ষে। আশা করি উদাহরণগুলো যদি মনে রাখেন, আপনি সব পাওয়া যাবেন। ধারা নাম্বার 82,
এখানে একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করা হয়েছে, যাদের কাছে পেনাল কোডের ভাষ্য আছে তারা পরবর্তীতে দেখেন, এখন না। এখানে ডলি ইনসাপেক্স নামে একটা দেখবেন একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করা হয়েছে। এই ডলি ইনসাপেক্স শুধুমাত্র 82 ধারার ক্ষেত্রে প্রযোজ্য, 83-তে যাবে না। মানে ডল থেকেই ডলি, ডল মানে কি পুতুল না? ডল মানে কি পুতুল। এই পুতুল মানে কি একজন পুতুল, সে নিষ্পাপ। একটা পুতুল কি পাপ করতে পারে বলেন? পুতুলরে আপনি ছোটবেলা 10টা করে বিয়ে দিচ্ছেন, পুতুলের কি দোষ? আপনি এনে বিয়ে দেয় একটু পরে বিয়ে ভেঙে দিচ্ছেন, আবার 11টার লগে বিয়ে দিচ্ছেন। পুতুল খেলায় এরকম করে না বাচ্চারা? এখন তো পুতুল খেলা নাই, এখন তো মোবাইল ফোন ওয়াইফাই সব খেয়াল আছে। তো আমরা ছোটবেলা যখন পুতুল খেলা দিছি, সকালে একজনের সাথে বিয়ে দিছি, বিকালে একটা লগে বিয়ে দিছি, ঠিক না? ওইটার লগে বিয়ে দিছি, পরের দিন বিয়ে হলো, তালাক, আরেকটা লগে বিয়ে দিছি, বিয়ে মানি না। তো পুতুলের কোনো দোষ আছে? পুতুলের কোনো দোষ নাই। তো এই যে পুতুলের যে দোষ নাই, এই পুতুলের দোষ যে নাই এটাই হলো 82। খালি এইটুকু মনে রাখবেন, পুতুল খেলার জন্য 82। যে এখানে যে বাচ্চারা এরা পুতুল, এদের বয়স হইলো 9 বছর কম, 9 বছরের আগ পর্যন্ত, 9 বছর পূর্ণ হয় নাই এমন যারা আছে, তাদের ক্ষেত্রে হলো 82। তারা যাই করুক, মানে যত বুদ্ধিমানই হোক না কেন, তাদের কোনো অপরাধ নাই। আজ থেকে 4-5 বছর আগে, 4 বছর আগে সম্ভবত বগুড়া জেলার একটা ঘটনা আছে, দেখেন। আপনার কুরবানি ঈদের পরে গিয়ে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা ছেলে কিন্তু জবাই করে লাইছিল ছুরি দিয়া। আপনার অনেকে হয়তো মনে থাকতে পারে, কারো মনে নাও থাকতে পারে, বগুড়ার ঘটনা। তো আপনার বাচ্চা ছেলে কিন্তু আরেকটাকে কিন্তু জবাই করে ফেলছিল। বয়স কত ছিল? 8 বছর। কোনো ধরনের এফআইআর হয় নাই থানায়। কি জন্য হয় নাই? কারণ তাদের বয়স 9 বছরের কম, যার কারণে কোনো এফআইআরই হবে না। কারণ কি? এই 82 ধারা সূত্র অনুযায়ী যে এদের কোনো অপরাধী হবে না। তো যেখানে কোনো অপরাধী হয় না, আপনি তার বিরুদ্ধে মামলা নিবেন কিভাবে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এরকম বাচ্চা যদি যথেষ্ট পরিমাণ বুদ্ধিসম্পন্নও হয়, 9 বছরের নিচে, সে যদি বাপের পিস্তল নিয়ে গিয়ে যদি আরেকজনকে গুলি করে, সেটাও কোনো সময় অপরাধ হবে না। মনে রাখবেন, বয়স 9-এর কম মানে হচ্ছে সে নিষ্পাপ, তাকে আপনি কোনোভাবেই শাস্তির আওতায় আনতে পারবেন না। এরপর হলো 83 ধারা, বয়স 9 থেকে 12 পর্যন্ত। এই যে ছেলেটা আছে, যে আপনার এখন বাপ মেয়েটা হইতে পারে, যেই হোক, এদেরকে আপনি কিভাবে দেখবেন? এদেরকে দুইভাবে বিবেচনা করতে হইব, দুইভাবে। কিরকম? একটা হইলো যে 9 থেকে 12-র ভিতরে যারা আছে, এদের দুই কোয়ালিটির আপনার মানুষ থাকতে পারে। একটা হচ্ছে যে দেখবেন একটু সহজ সরল টাইপের, আপনার দেখবেন ফ্রিজের পোলাপান কয় আর কি, কিসের? ফ্রিজের পোলাপান। অনেক হয় না যে বড় লোকের পোলাপান, ফ্রিজের পোলাপান আমরা এরকম বলি, বা গুলু গুলু, কিছুই বুঝে না। এটা যে ধান এটাই বুঝে না, এটা যে ইলিশ মাছ তাও চিনে না, বয়স মনে করেন 12-13 হয়ে গেছে। এরকম পোলাপান আছে না? আছে। আবার ওই যে গুলিস্তান, বিভিন্ন জায়গায় দেখবেন এই যে পিক আপের পিছনে খাড়ায় কিন্তু ভাড়া তোলে, বয়স কত? 10, 11, 12, ঠিক না? আছে না এরকম? ঢাকাতে জেলা পর্যায়ে আছে, মার্কেট টার্কেট গুলো দেখবেন ছোট ছোট পোলাপান, আসেন ভাই আসেন আসেন আসেন, তোমার ডাইকে নিয়ে বয়া, তোমার বেচা কিনা গেঞ্জি বেচা লাগবে তোমার কাছে, মনে করো যে এই দিয়া। আছে না এরকম পোলাপান? অনেক আছে। তাহলে একই তো সন্তান, একই তো মানুষ, ওরও বয়স 11, ওই যে পিক আপের পিছনে হেলপারি করতেছে তারও বয়স 51, এই 11। এখন এই দুজনকে কম্পেয়ার, এই আইনের 83 দ্বারাই বলছে যে কখনো কখনো যদি 9 থেকে 12 পর্যন্ত বয়স হয়, এই ক্ষেত্রে যদি তার যথেষ্ট বুদ্ধিসম্পন্ন হয়, তবে সেটা অপরাধ হিসেবে গণ্য করতে হবে। আর যদি বুদ্ধিসম্পন্ন না হয়, তবে সেটা অপরাধ গণ্য করতে হবে না। যেমন এই বয়সের একটা ছেলে যদি ঘর থেকে কোনো কিছু বিক্রি করে নিয়ে ওই টাকাতে যদি কিছু কিনা খাওয়া লাগে, এরকম সে সব কিছুই জানে, তাহলে কি ওই ছেলে বুঝতে পারে নাই যে সে গর্তের নিয়ে বাজারে নিয়ে বিক্রি করছে, তাহলে যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, ঠিক না? না লে কাজ করতে পারে। এই হইলো 83 ধারার ডিফারেন্সটা। 83 ধারার লোকজন ডলি ইনসাফেক্স হিসেবে গণ্য হবে না। ডলি মানে একদম পুতুল, সে কোনো অপরাধী নাই। এরপর হলো আমাদের 84 ধারা, অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ। অপ্রকৃতিস্থ মানে কি? মানে যে ব্যক্তির মাথা ঠিক নাই, একদম নর্মালি মেন্টাল ধরে নেন, কি মেন্টাল। অপ্রকৃতিস্থ কয়েকভাবে হইতে পারে। এখানে যেটা 84 ধারা বোঝানো হয়েছে যে এটা টোটালি মেন্টালি ডিসঅর্ডার, মানে পাগল ব্যক্তি, পাগল, অপ্রকৃতিস্থ, এই ধরনের ব্যক্তির কোনো আপনার কাজ অপরাধ বলে গণ্য হবে না। এখন ঘটনা বিশেষ দ্রষ্টব্য, প্রবিধান 267 মোতাবেক পুলিশ অফিসার যখন আপনার কোনো তদন্ত করতে যাবে, পাগল বলে সে কাউকে বিবেচনা করবে না, সে সবাইকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করবে। বাট
যদি এরকম সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় যে মানসিক ভারসাম্যহীন, তাকে অবশ্যই মেডিকেল বোর্ডের মুখোমুখি করতে হবে, তারপর সেটা আদালত বিবেচনা করতে হবে। এরপরেও কিন্তু চার্জশিট ঠিকই দিতে হইব। আদালত কিন্তু প্রয়োগ করবে কে অপরাধী আর কে অপরাধী না। এগুলা কিন্তু পুলিশের কিন্তু কোনো ক্ষমতা নাই, জানেন আপনারা? একজন ব্যক্তিকে অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া পুলিশের কাজ না। পুলিশের কাজ হইলো সে আঘাত করছে কিনা এবং তার আঘাতে মারা গেছে কিনা, দেও চার্জশিট। এবার আদালত বিবেচনা করবে যে সে 84 ধারার আওতায় পাগল ব্যক্তি কিনা। এবার 84 ধারা প্রয়োগ কার ক্ষমতা? 84 ধারা ক্ষমতা প্রয়োগ হলো আদালতের। জীবনে কোনো জায়গায় দেখছেন 84 ধারায় চার্জশিট দিতে বা 85 ধারায় চার্জশিট দিতে? দেখেন নাই। এইগুলো হচ্ছে নীতিমালা। কার নীতিমালা? আদালতের নীতিমালা। আদালত এই জিনিসগুলো প্রয়োগ করবে একজন অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে। এইগুলো আগে তিনি দেখবেন যে পাগলের আপনার যে শাস্তি হয় না। পাগলের সুখ কিসে? মনে মনে, ঠিক না? পাগলের সুখ কই? মনে মনে। দুনিয়াতে আমরা সবাই পাগল। এক একজনের সুখ এক 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 একজনের কাছে এক এক রকম, ঠিক না? একটা গান আছে না এরকম? হ্যাঁ, 82 ধারায় কোনো এফআইআর হবে না। 82 ধারায় কোনো এফআইআর হবে না। যত অপরাধী করুক কোনো এফআইআর হবে না। 9 বছরের নিচের শিশু টোটালি ফেরেস্তা, তার কোনো অপরাধ হবে না। তাহলে 84 আমরা বুঝলাম যে আপনার মেন্টাল যে ব্যক্তি সেই ব্যক্তি। এবার ধরেন 85 ধারায়, এই যে 85 ধারায়, 85 ধারাটা হইলো যে আপনার অপ্রকৃতস্থ যে ব্যক্তি, এখানে অন্যভাবে হইতে পারে। যেমন ষড়যন্ত্রের শিকার সে হইতে পারে। ষড়যন্ত্রের শিকার, এই যে ষড়যন্ত্রের শিকার যে ব্যক্তি হইলো অনিচ্ছাকৃত, বা ধরেন আপনার ষড়যন্ত্রের শিকার হইলো অনিচ্ছাকৃত, তার কোনো ইচ্ছাই ছিল না, মনে করেন তাকে এখানে জোর করে খাওয়ানো হইলো। তাকে জোর করে খাওয়ানো হইলো। আমাদের নায়িকা পরিমণি নিষ্পাপ, তারা কিন্তু জোর করে মদ খাওয়ানো হয়েছিল। দেখছেন না বুট ক্লাবে? ভিডিওতে দেখেন নাই? নিষ্পাপ পরিমণি রে দেখে নিষ্পাপ মনে হয় না? নিষ্পাপ পরিমণি, ঠিক না? চিনেন তো সবাই, চিনেন না? চিনেন না? ও বাবা, ছেলেরা দিয়ে সবাই হাসতেছে, ব্যাপারটা কি? তার মানে চিনেন সবাই। আচ্ছা, আমিও হুজুর মানুষ, আমিও চিনি। তেন এই যে মনে করেন পরিমণি, এই পরিমণিরে আমরা যে ভিডিওতে দেখছি জোর করে মদ খাওয়াইতে নাকি, তার বক্তব্য অনুযায়ী। তা আপনার এই যে পরিমণির অভিযোগ ছিল তারে মুখে ধরে জোর করে মদ খাওয়াইছে, এরপর সে যে করছে মাতলামি করছে। এটা তার মানে সে কিন্তু এই 85 ধারা সুযোগটা চাইছে, যে সে যে কাণ্ডটা ঘটাইছে, ভাঙচুর করছে, এই করছে সেই করছে, এটা তাকে জোর করে মদ খাওয়ানোর পরে সে কাজটা করছে। এই সে কিন্তু 85 ধারায় যে অনিচ্ছাকৃত প্রমত্ততার যে সুযোগটা, এটা কিন্তু সে চাইছে। আমি আবারও বলতেছি, এই ধারাগুলো থানা পুলিশের প্রয়োগ করার জন্য না, এগুলো বিচারকের প্রয়োগ করার জন্য। আপনার ঘুরায় কে লেগে এগুলো থানায় নিতেছেন? যে অপমৃত্যু মামলা রুজু করার দরকার ছিল, এই সেই। এগুলো হচ্ছে আসামিকে বাদ দেওয়ার ফর্মুলা। একজন আসামিকে মাপ দেওয়ার ফর্মুলা, কিভাবে মাপ করবে এই ফর্মুলা প্রয়োগ করবে আদালত। পরীক্ষায় উদাহরণ আসলে আপনি খালি লিখবেন যে এই ধারার আওতায় পড়ে, তার কোনো অপরাধ হবে না, শেষ। আচ্ছা, এখন হচ্ছে পরিবহনের উদাহরণ দিচ্ছিলাম, যে দেখা গেছে এই যে দেখেন পরিবহনের উদাহরণটা কিন্তু কেউ বলবেন না, কি জন্য? কারণ এটা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, কিন্তু অন্যগুলো মনে থাকে না। এইভাবে পরিমণি পরে আপনার হচ্ছে যে আপনার ওই প্রিয়াঙ্কা চোপড়া, যারে ভাল লাগে এর উদাহরণ শিখবেন, তাহলে দেখবেন যে আপনার মনে থাকবো। তো দেখা গেছে যে পরিমণি এটার দিকে অব্যাহতি চাইছিল। আবার ধরেন ষড়যন্ত্রের শিকার হইতে পারে কিরকম? মনে করেন যে আপনার খাবারের সাথে মাতাল হয়ে যাওয়ার মতন একটা ওষুধ মিশিয়ে রাখছে কেউ। হ্যাঁ, একটা হলো জোরপূর্বক অনিচ্ছাকৃত খাওয়াই দিল, আবার মনে করেন যে মিশায় রাখলো, গিয়ে খাইয়ে লাইলো। মিশায় রাখলো, খাইয়ে লাইছে। এই যে মিশায় রাখছে যে খাইয়ে লাইছে, এই খাওয়ার পরেও আবার কিন্তু তার মাথা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে দুইটা, কিন্তু একটা হলো জোর করে খাওয়াই দিছে, আর একটা হলো মিশায় খাওয়াই দিছে, ষড়যন্ত্রের শিকার হতে পারে। এইরকম অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, সেই অপরাধ অপরাধ বলে গণ্য হবে না। এই অপরাধ অপরাধ বলে গণ্য হবে না। ক্লিয়ার? এই দুই অবস্থায় যেই কাজের জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন, খেয়াল করবেন কথাটা, যেই কাজের জন্য একজন মানুষের বিশেষ জ্ঞানের প্রয়োজন আছে, মাতাল অবস্থায় ওই ধরনের বিশেষ কাজ যদি কেউ করে, সে রেহাই পাবে না। ধারা নাম্বার 86, পরের ধারাটাই। 84 85 আপনার অব্যাহতি দিছে, কিন্তু 86 ধারাই বলছে যে আপনি মাতালের সুযোগ নিবেন, পাগলের সুযোগ নিবেন, আপনার যদি বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় একটা কাজ করতে, আপনি তখন বোঝা যাবে যে আপনি এটা মাতাল পুরোপুরি হন নাই। কারণ এই কাজটা করতে একজন সুস্থ মস্তিষ্কের লোক দরকার। কিরকম? এখন মনে করেন
আপনি আমার মনে করেন যে জোর করে একটু বিয়ার খাওয়াই দিয়েছেন মনে করেন, এখন এটা ভিডিও ফুটেজে আছে, আমি বুঝলাম যে আমি তো এটা যুক্তি খনন করতে পারবো যে আমার জোর করে খাওয়াইছে। জোর করে খাওয়ানোর পরেও কিন্তু আপনি মাতাল হয়েছেন না, কিন্তু আপনি মাতালের একটা ভাব ধরছেন। কি ধরছেন? মাতালের একটা ভাব ধরছেন। এখন মনে করেন আপনার এই সুযোগে চিন্তা করা যেহেতু একটা সুযোগ আছে, তাহলে এক কাজ করি, এই সুযোগে আমি অমুক অমুক জায়গায় চলে যাই, ওখানে আমার শত্রু আছে যার লগে বিরোধ আছে, ওরে গিয়ে এই সুযোগে মেরে ফেলাই, তাহলে মনে করেন যে কোনো সমস্যা নাই। বা এরপরে গাড়ি নিজে ড্রাইভ করে বা মোটরসাইকেল নিজে চালায়া আরো 1 ঘন্টা গেছেন, 1 ঘন্টা যাওয়ার পরে ওই বাড়িতেও গেছেন, ওই বাড়ির ভিতরেও ঢুকছেন, আরো অনেক লোক ছিল, অনেক বাড়াটে ছিল, কেউরেই মারলেন না, যার লগে আপনার জমি লিয়ে বিরোধ আছে ওরেই আপনি গুলি করলেন। এরপরে পুলিশ আই আপনার ধরলো, আপনি বললেন যে স্যার আমার তো মাথায় কাজ করতেছেন না। আরে শালার ভাই, শালা মাথা যে কাজ করলো না, 1 ঘন্টা পরে যে তুমি মোটরসাইকেল চালাই আইলা, 1 ঘন্টা পরে যে মোটরসাইকেল চালাই আইলা, গুলশাল থেকে উত্তরে আইলা, উত্তরে আইয়া অমুক ফ্ল্যাটে গেলা, অমুক ফ্ল্যাটে গিয়ে তারাই তোমার গুলি করা লাগলো। তো এটা কি কোনো মাতাল ব্যক্তির কাজ হইতে পারে? বলেন, আপনারা বলেন, মাতাল ব্যক্তির কাজ হইতে পারে? তখন পুলিশ এই বিবেচনাটা করবে না আমি যেটা বললাম? এটা তার মানে তুমি এনে একটু চালাকি করছো, তুমি কি করছো, চালাকি করছো, তার মানে তুমি অব্যাহতি পাবে না, তার মানে তার বিরুদ্ধে ডাইরেক্ট মামলা হবে। যদিও সব ঘটনায় মামলা হবে, বাট আপনাদের বোঝার জন্য বলতেছি। তার মানে এই সকল উদাহরণ আসলে আপনার কি লিখবেন, যে এই ধরনের মাতাল হওয়ার পরেও যে ব্যক্তি 1 ঘন্টা মোটরসাইকেল ড্রাইভ করে যে নির্ধারিত ফ্ল্যাটে ঢুকে তার সাথে শত্রুতা বশত যা আছে তাকেই সে খুন করলো, তার মানে এই কাজের একটা বিশেষ জ্ঞান প্রয়োজন রয়েছে, যেটি তিনি 84 বা 85 ধারার সুযোগ পাবেন না। কত ধারায় বলা আছে এটা? 86 ধারায় বলা আছে। কয় ধারায়? 86 ধারায় বলা আছে। এখন মনে করেন একটা উদাহরণ পরীক্ষায় সবসময় আসে, যে দুই বন্ধু ঝগড়া লাগছে, খেয়াল করেন, দুই বন্ধু ঝগড়া লাগছে মাতাল অবস্থায়, ঝগড়া লাগার পর একজন মনে করেন যে আরেকটারে হত্যা করার জন্য গলা টিপা ধরছে, গলা টিপা ধরে মারে লাইছে। কি ধরছে? গলা টিপা ধরে মারে লাইছে। এই 86 ধারার বিধান আইব। প্রকৃতপক্ষে কোনো মাতাল ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে জীবনেও গলা টিপে মারতে পারবে না। যে ব্যক্তি, ও তো দেখবেন ধরার আগে পড়ে যায়। মাতাল ব্যক্তি যত শক্তিশালী হোক, ও ব্যালেন্স থাকে শরীরের, থাকে কিনা? প্রকৃত মাতাল দেখছেন কেউ? প্রকৃত মাতাল, প্রকৃত মাতাল যদি দেখে থাকেন তাহলে বুঝবেন, আমি ছোটবেলায় দেখছি প্রকৃত মাতাল। প্রকৃত মাতাল যে আছে, ওর যদি আপনি একটা বাচ্চাকে যদি ধাক্কা মারে পড়ে যাবো, কারণ ওর গায়ে এই শক্তি থাকে না। তাহলে একবার চিন্তা করে দেখেন, একজন মানুষ অন্য একটা মানুষকে যদি গলা টিপে মারতে যায়, বিপরীত পক্ষের লোক আপনার আত্মরক্ষা করবে না? যাকে মারা ফেলতেছে, করবে কিনা? তার মানে যে ব্যক্তি গলা টিপা ধরছে সে যথেষ্ট পরিমাণ ফোর্স এখানে প্রয়োগ করছে, এবং সে জানে ভালো করে যে আমি গলা টিপা ধরলে একটা লোক মারবে, মরবে, গলা টিপা মরবে। তার মানে এখানে তার বিশেষ বিবেচনায় এই কাজটা হয়েছে। একটা বুদ্ধিসম্পন্ন লোক এই কাজটা করতে পারে, কোনো মাতাল অবস্থায় একজন ব্যক্তি আরেকজনকে গলা টিপা মারতে পারে না। মাতাল অবস্থায় কোনো মেয়েকে দর্শন করা সম্ভব কোনো পুরুষের পক্ষে? মাতাল এখানে বলতে কি বোঝানো হয়? মদ খাইলে মাতাল হইলে কিন্তু আপনি অপ্রকৃতস্থ না। আপনার এখানে সেন্সটা লেস হইতে হবে, সেন্সলেস, সেন্সলেস, তখন তাকে বলা হয় অপ্রকৃতস্থ। আর মদ খেয়ে মনে করেন একজনের উপর জাবাই বললেন, ওই যে মিশা সওদাগরের আমরা প্রায় দেখি না, ডিপ জল, কোনো মহিলার ঘরে ঢুকলে আগে মদের বোতল একটা হাতে খায় হায় রে বিছনা জাবাই পড়তেছে দর্শন করার জন্য। সিনেমার দৃশ্য কিনা এটা? দৃশ্য না? এটা বাংলা সিনেমার একটা হুবহু দৃশ্য। তো এখানে কি সে কইতে পারে যে আমি মদ স্যার মাতাল ছিলাম, মাতাল হয়ে দর্শন করে লাইছি? এটা বলতে পারে? বলতে পারে না। তার পানিশমেন্ট হয় না? পানিশমেন্ট কিন্তু হয়। তার মানে ওই রকম দর্শনের ক্ষেত্রে তার যে লুচ্চামির যে মনোভাবটা এটা প্রকাশ পায়। তার মানে ওই ব্যক্তি মাতাল ছিল না, প্রকৃতপক্ষে অপ্রকৃতস্থ হয় নাই। অপ্রকৃতস্থ যখন হয়েছে তখন সে এই ক্ষমতা, তার অক্ষমতার বাইরে, তখন তাকে একজন নারী যদি ধাক্কাও দেয় সে এখানে দর্শন করতে পারবে না। এটাই বিবেচনা করবে কে? আদালত। ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে যে প্রকৃতপক্ষে সে কি 84 বা 85 দ্বারা সুযোগ পাবে কিনা, নাকি 86 দ্বারাই সে বাস খাবে। এটা বোঝা যাবে। বোঝা গেছে? 84 85 অব্যাহতি, 86 হইলো তার জন্য বাস রেডি। যে যদি ধরা পড়ে যে সে চালাকি করতেছে, তো 86 দ্বারা সে আটকে যাবে, এইটুকুই। ধারা নাম্বার 88, সরি 87 তো মাঝখানে আছে। এখন ধরেন আপনার একটা জিনিস, একজন মানুষকে আপনার ধরেন মৃত্যু বা গুরুতর আঘাত দেওয়ার কোনো ইচ্ছাই আপনার নাই, কোনো ধরনের ইচ্ছাই নাই, কিন্তু ওই ব্যক্তির, যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হচ্ছে ওই ব্যক্তির সম্মতিতে
ওই ব্যক্তির সম্মতিতে কাজ করতে গিয়ে যখন কেউ আপনার প্রকৃতপক্ষে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ওই সম্মতি থাকার কারণে প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা ধরেন আপনার তার অভিভাবকের সম্মতি থাকার পরে আপনার যে আঘাত দিল তার কোনো অপরাধ হয় না। একটু কঠিন হয়ে যায়, একটু বুঝায় বলি। www.e.com, www.e.com দেখছেন না? রেসলিং খেলা, রেসলিং খেলা দেখছেন কিনা? রেসলিং। তো এই রেসলিং খেলায় জন সিনা, তারপরে এই যে আরো আরো যে রক, বিগ শো, ওরা যে রেসলিং করে, এগুলো কিন্তু টোটালটাই একটা শুটিং। ছোটবেলা দেখে সেই এক্সাইটিং হইতাম, কিন্তু বড় হওয়ার পরে যখন বুঝছি এটা জাস্ট এন্টারটেনমেন্ট, ওইখানে কিন্তু লেখাই থাকে দেখেন, যা entertainment.com, দেখছেন? জাস্ট একটা বিনোদন। তো এই যে আপনার বিনোদনটা, এই বিনোদন করতে গিয়ে তারা কিন্তু এখানে বন্ডসই পেপারে কিন্তু সই করা থাকে, বন্ডসই পেপারে সই করা থাকে। এই যে বন্ডসই পেপারে যে সই করা থাকে, এই সইয়ের কারণে কিন্তু যদি এখানে আপনার কোনো ধরনের দুর্ঘটনাও ঘটে, তাহলে এতে কিন্তু আপনার ওই ব্যক্তি আইনের আওতায় আসে না, কারণ এখানে আপনার যেই মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর উদ্দেশ্যে কিছু করা হয় নাই, খেলার উদ্দেশ্যে। কেটি পাঠাকের একটা আপনার একটা পর্ব দেখছিলাম, ওইখানে একজন ব্যক্তি আরেকজনের আঘাত করে, আপনার বক্সিং খেলা। কিন্তু এই বক্সিং খেলার ক্ষেত্রে আপনার একটা চালাকি করে। চালাকিটা হইলো যে বক্সিং খেলার ভিতরে কোনো ধরনের আপনার মৃত্যু বা গুরুতর আঘাত গঠনের যেই যেই ধরনের কৌশল থাকার কথা এরকম কিছু করে না, স্বাভাবিক খেলাই বোঝা যায়। কিন্তু ওই খেলার আঘাতে একজন ব্যক্তি মারা যায়, যাতে এখানে এরকম চালাকি করে যে ওই যে বক্সিং যে ফোমটা, এই ফোমটাতে এক ধরনের একটা মেডিসিন ইউজ করা হয়, যেটা রেফারি চেক করে তোলা কিনা, হ্যাঁ তোলা, কিন্তু এটা 10 মিনিট পরে এটা সিমেন্টের মতন শক্ত হয়ে যাবে, এরকম একটা জিনিস কৌশল অবলম্বন করে। কিন্তু যে ব্যক্তি খেলার সময় এই ধরনের কৌশল অবলম্বন করে, তাহলে তার ভিতর নিশ্চয়ই গুরুতর আঘাত বা মৃত্যু ঘটানোর ইচ্ছা থাকে নাকি? তারা এখন ওই খেলার ছলে যদি মারা যায়, কিন্তু যেহেতু তার ইচ্ছা ছিল গুরুতর আঘাত বা মৃত্যু ঘটানোর, তাহলে এখন কিন্তু সে খুনের আওতায় পড়ে যাবে। কারণ খুন এমন কাজকেই বোঝানো হয় যেটা একজন মানুষের মৃত্যু ঘটনের উদ্দেশ্যে এই কাজটা করা হয়, এটা হলো খুনের অন্যতম লক্ষণ। তার মানে সে ব্যক্তি খুন করার উদ্দেশ্যে এই মেডিসিনটা হাতে মিশাইছে, ঠিক না? সে প্রকৃতপক্ষে প্লেয়ার হইলে এই কাজটা করতো না। বক্সিং এ আমরা দেখেন না, নাক মুখ ফাইটা মাইটা যায়, রক্ত রক্ত পড়ে, কিন্তু মানুষ কি মরে? মরে না। তবে একটা আশ্চর্যজনক খেলা আছে, সর দেওয়া, দেখছেন আপনারা ইউটিউবে বা ফেসবুকে? সর দেওয়ার খেলা, আমার খুব ইন্টারেস্ট লাগে এই খেলাটা। মানে মানে দেখবেন এরকম করে গালের কাছে এরকম করে করে ঠাস করে এক চর মারে, পরে যদি মাথা মাথা ঘুরে এলায়, আবার ওই কিছুক্ষণ ওরা জ্ঞান ট্যান ফিরায়, ওই আবার পরে ওই আবার চর দেয়। মানে এই খেলাটার মানে আমি বুঝলাম না এটা আসলে কি জন্যে। আচ্ছা, এখন আমরা সাতাশি দ্বারা বুঝলাম এটা আমাদের যে খেলা, ক্রিকেট খেলি না আমরা? ক্রিকেট খেলি তো, ডিউস বলে ক্রিকেট খেলি আমরা। ট্যাপ টেনিস, ট্যাপ টেনিস তেমন একটা ব্যাপার না। ট্যাপ টেনিসে তো আমরা গার্ড ছাড়াই নামি, বা 3 স্টার 5 স্টার বল দাও খেলছি, কে এর গার্ড মার এলাকায় আঞ্চলিক খেলার ভিতরে, কে এর গার্ড মার। মাঝে মধ্যে মনে করেন যে জায়গা মতন লাগে, মনে করেন যে দৌড়াদৌড়ি, যারা ক্রিকেট খেলছেন তারাই অভিজ্ঞতা আছে, নাক দম বন্ধ করে দৌড়াদৌড়ি করা লাগছে, লাগছে না? কিন্তু যারা জাতীয় দলের প্লেয়ার টেয়ার এরা যারা আছে, এরা কিন্তু যথেষ্ট পরিমাণ সিকিউরিটি নিয়ে, হেলমেট গার্ড অনেক কিছু ইউজ করার পর তারা খেলে। এখন মনে করেন এইরকম সিকিউরিটি নেওয়ার পরেও যদি কেউ মারা যায়, যে ব্যক্তির কারণে মারা গেল, এটা কোনো অপরাধ হবে না। আপনাদের মনে আছে কিনা ভারতের একজন ফিল্ডার, রমেন লম্বা না কি জানি নাম ছিল, মেহরাব হোসেন ওপি না, শাহরিয়ার বিদ্যুতের একটা বল থেকে, মেহরাব হোসেন ওপির বলে মানে ব্যাটের আঘাতে মনে হয় বল থেকে আপনার, বা বিদ্যুৎ ভাইয়ের একটা একটা শট, ওনার শর্ট ফিল্ডে দাঁড়াইছিল টেস্টে, এখানে মাথায় লেগে কিন্তু আপনার মারা গেছিল। ভারতের একজন ফিল্ডার, ভারতের ফিল্ডার বাংলাদেশে কিন্তু খেলাতে কিন্তু মারা গেছিল। তাহলে এই 87 ধারার আওতায় কিন্তু ব্যাটসম্যানের কোনো অপরাধ হয় নাই, কারণ এটা খেলার অংশ, এটা আপনার খেলার অংশ। এটা হলো আমাদের 87। এরপর হলো আমাদের 88 ধারা। 88 ধারাটা কি? 88 ধারা হলো আপনার দেখেন, একজন মানুষের মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছাই আপনার নাই, কোনো ইচ্ছাই নাই, কিন্তু আপনি ওই ব্যক্তির সম্মতি নিয়ে আপনি একটা কাজ করবেন, ওই ব্যক্তির একটা সম্মতি আপনি নেবেন, নিয়ে একটা কাজ করবেন, যার কারণে ওই ব্যক্তি যদি মারাও যায় তবু আপনার কোনো আপনার কোনো অপরাধ হবে না। ওই ব্যক্তির ক্ষতি হতে পারে, ওই ব্যক্তি মারাও যেতে পারে, আপনার কোনো অপরাধ হবে না। সবচেয়ে ভালো উদাহরণ হলো একজন ডাক্তার যখন কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির আপনার অপারেশন করে, তখন ওই ব্যক্তির কাছ থেকে কিন্তু বন্ডসই ব্যাপারে সই নাই, সই নাই না? সই নাই। অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করার আগেই কিন্তু আপনার
এই ব্যাপারে কিন্তু সই নাই। এই অপারেশন করার পর যদি ওই রুগী আর না বাঁচে, ডাক্তারের কোনো অপরাধ হয় না। কেন অপরাধ হয় না? কারণ ডাক্তার তো তাকে মাইরা ফেলানোর জন্য করে নাই। এখন এখানে কিন্তু ব্যতিক্রম সবসময় থাকবে। কিরকম? ডাক্তারের ভিতর যদি এখন কোনো ধরনের অসৎ উদ্দেশ্য প্রতীয়মান হয়, সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত হয়, তাহলে তো ডাক্তার যদি ইচ্ছাকৃতভাবে এরকম কোনো ইনজেকশন পুশ করে বা এরকম কোনো কাজ করে এবং কোনো রক কাইটা দেয়, যেটা তার উদ্দেশ্য চিন্তা হইলো তাকে মাইরে ফেলা, তাহলে খুনের আওতায়। আর যদি ডাক্তার অবহেলা করে কোনো রকম খালি সেলাই টিলাই করছে, তাহলে তার অবহেলাজনিত কারণে মৃত্যু। আর যথাযথ সতর্কতা নিয়ে যদি অপারেশন করে, এরপরে যদি আল্লাহ নিয়ে যায় গে আসামি, আল্লাহর মাল্লা আল্লাহ নিচে গা, ঠিক না? সাবেক এক মন্ত্রী বলছিল, মনে আছে? তো আল্লাহর মাল্লা আল্লাহর নিচে কি করার আছে? তো এই ক্ষেত্রে আপনার ডাক্তারের সিকিউরিটি হিসেবে 88 কাজ করে। 88 কাজ করে কত? 88টার সেম সেম হচ্ছে 92। কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। 88-র সাথে 92-এর কি সম্পর্কটা? সম্পর্কটা হইলো 92 রুগী থাকবে আগে থেকে অজ্ঞান, সে সম্মতি দেওয়ার কোনো ক্ষমতা থাকে না, তার অভিভাবকেও কোনো সম্মতি দিতে পারে না। না 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 না, ভুল বলতেছি, 88 না, এটা কত, আমি একটু দাঁড়ান। 88, 92 না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 92, 92। আপনার দেখা গেছে যে এখানে কোনো ধরনের তার সম্মতি দেওয়ার কোনো সুযোগ থাকে না। যে দেখা গেছে যে আপনার এই রাস্তায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট। তো রোড অ্যাক্সিডেন্টের অনেক রুগী মনে করেন আত্মীয় স্বজন সাথে থাকে না, অজ্ঞান হয়ে যায়, ঠিক না? মোবাইলও মনে করেন যে এখন যে যুগ আছে, মানুষ আমরা বিরাট উপকারী। কোনো দুর্ঘটনা ঘটলে আগে গিয়ে পকেট টকেট হাতায় মানিব্যাগ মোবাইল টোবাইল আগে সরাই, যাতে ওইগুলো একজন মানুষের শরীরে বোঝা না হয়, ঠিক না? আগে সরাই আমগর বাড়িতে রেখে আসি, ঠিক না? রেখে নিরাপদে রেখে আসলাম। তারপরে আপনার মনে হয় কি করি, যে তারে আমরা মনে করেন যে হসপিটালে নিয়ে গেলাম। তখন তো আমরা চিনিও না এই লোকেরে, তার গার্ডিয়ান কে আমার তাও জানি না, সাথে মোবাইল নাই, কোনো কিছু নাই, চিন্তা করি না, নিয়ে গেছে গা। বা ওই যে খারাপ লোক, যেটা আমি মজা করে বললাম, খারাপ লোকেরা মোবাইল ছড়ায় লাইছে, এরকম ক্ষেত্রে কি হবে? এরকম ক্ষেত্রে আপনার এই প্রয়োগ হবে যে ডাক্তার রুগী নিয়ে গেছে জরুরি বিভাগে, ডাক্তার এখন কার কাছ থেকে পরামর্শ নিবে? ডাক্তার, রুগী জ্ঞান আছে? রুগীর জ্ঞান নাই। রুগীর কোনো আত্মীয় স্বজন আছে? আত্মীয় স্বজন নাই। পাবলিকের কোনো অধিকার আছে অনুমতি দেওয়ার? পাবলিকের কোনো আইনগত অধিকার নাই। সে ব্যক্তি দয়া করে নিয়ে গেছে হসপিটাল বন্ধ, এইটুকুই তো। এই 92 দ্বারা ডাইরেক্ট প্রয়োগ করতে হয় কাকে জানেন? এই ডাক্তারকেই। রুগী এক্ষেত্রে আপনার বাঁচতেও পারে, মরতেও পারে, ঠিক না? বাঁচতেও পারে, মরতেও পারে। রানা প্লাজার ঘটনায় যারা আহত ছিল, তাদেরকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে জরুরি ভিত্তিতে, অনুমতি আর বংশের ব্যাপারে কাম বাঁধছে না, আগে তাড়াতাড়ি করে অপারেশন করা, আগে অপারেশন করা। এইটা হচ্ছে 92 ধারা। আর 88-তে কিন্তু অনুমতি নেওয়ার পরে এটা কোনো অপরাধ হয় না। সেম জিনিসটা যখন আমরা একজন গার্ডিয়ান যখন অনুমতি দিবে, গার্ডিয়ান, তখন সেটা চলে যাবে আমাদের 89-তে। বুঝছেন? সেম কাজ, মনে করেন অপারেশন, এবার নাবালক, তাহলে নাবালকের সম্মতির তো কোনো দাম নাই, আছে? পেনাল কোডের 90 ধারা মোতাবেক বলা আছে আপনার নাবালকের সম্মতি কোনো সম্মতি না। তাহলে এই ক্ষেত্রে আমাদের 89 ধারায় অভিভাবকের সম্মতিক্রমে যদি শিশুর মঙ্গলার্থে কোনো কাজ করা হয়, কিন্তু মঙ্গল না হয়ে অমঙ্গল হয়ে গেলেও কোনো অপরাধ না। আবার অভিভাবক নিজেও অনেক সময় কাজ করেন, যেমন ধরেন আপনার আহ, বাচ্চার গলায় মনে করেন কাটা গিচ্ছে, কাটা কাটা মাছের কাটা অনেক সময় গিতে না? তো দেখা গেছে যে এরকম বাচ্চা কাটা, কাটা ক্ষেত্রে আপনি অনেক সময় হাত দিয়ে নিয়ে আসতে চাইছেন, বা ধরেন একটা কিছু দিয়ে টান দিয়ে নিয়ে যেতে চাইছেন, বা আপনার গরম ভাত খাওয়াই দিছেন। ছোটবেলা আমরা যেটা করতো যে মা বাবা কি করতো, গরম ভাত মুঠ করে ধুইরা দিয়ে দিত, ওটা খাইতাম, বলছে চাবানো যাবো না, গিলতে হইব, কাটা চলে যাবে। এখন এই গরম ভাত গিলতে গেছে, যখন গলায় ভাতের কেমি মারা যায়, তাহলে আমার মা কি জেলে যাবে? বলেন। আমার মা যায় এরকম এরকম গরম ভাত বানাই দিল, বাবা তাড়াতাড়ি খা, কারা ছুটে যাবো। গরম ভাত খাইতে গিয়ে গলায় আটকে গেল, এর মনে করেন এই ভাত আটকে আমি দম আটকে মরে গেলাম। আমার মার কোনো অপরাধ না। এই 89 দ্বারাই আমার মা আমার মঙ্গলার্থে আমার গলায় ভাত দিছে, গরম ভাত দিছে। বুঝছেন বিষয়টা? এই হইলো, এটা কোনো অপরাধ হবে না। আবার আমার মা যদি সম্মতি দেয়, সেটাও কোনো অপরাধ হবে না। এটাই এই 89-তে এটা বলাইছে। আর 90-তে আমি বলেই দিলাম যে সব সম্মতি সম্মতি না। কিরকম? যদি কাউকে ভয় দেখায় যদি সম্মতি নেওয়া হয়, এটা সম্মতি বলে গণ্য করা হবে না। যদি কাউকে ভুল বুঝায় সম্মতি নেওয়া হয়, এটা সম্মতি বলে গণ্য হবে না।
পাগল ব্যক্তি যদি সম্মতি দেয়, এই সম্মতির কোনো দাম নাই। ওই যে আপনার মাতাল অবস্থায় প্রমত্ততা প্রমত্ততা অবস্থায় যদি কেউ আপনার সম্মতি দেয়, সেটা কোনো সম্মতি বলে গণ্য হবে না। 12 বছরের নিচে যদি কেউ সম্মতি দেয়, এটা কোনোভাবেই সম্মতি বলে গণ্য হবে না। এগুলো সম্মতি না, সম্মতি আপনার কখন সম্মতি বলে গণ্য হবে না, এই 90 ধারার বিধানটা বলা হয়েছে। তো 92 বললাম, আমাদের মাঝখানে বাদ থাকলো কত? 91। 91 হলো যে কাজগুলো অপরাধ, যে কাজগুলো অপরাধ, এই কাজগুলোর ক্ষেত্রে যদি আমি অনুমতিও দেই, আপনি এটা করতে পারেন না। বুঝছেন না? কিছুই বুঝছেন না। আমি আবার বলতেছি, মনে করেন আইনে যে কাজটাকে অপরাধ হিসেবে ব্যক্ত করছে, এইটা আমি যতই আপনাকে সম্মতি দেই, আমি যতই প্রাপ্তবয়স্ক হই, আপনি এই কাজ করতে পারেন না। মনে করেন একজন গর্ভবতী নারী মনে করেন অবিবাহিত, অবিবাহিত গর্ভবতী হয় না? হয় কি না? হয়। তো দেখবেন এই আপনার অবিবাহিত গর্ভবতী নারী, অথবা ধরেন একজনের 4টা মেয়ে হয়েছে, এই পঞ্চমটাও মেয়ে, এমনও হইতে পারে। এখন মনে করেন যে ওই ব্যক্তির জীবন বাঁচানোর জন্য না, কিন্তু আপনার বাচ্চা নষ্ট করা লাগবে, ডাক্তারের কাছে গেল। এখন যতই প্রাপ্তবয়স্ক মেয়ে হোক, যতই সম্মতি দেখ, একজন ডাক্তারের কাছে যখন বলে যে স্যার, আপনি আমার বাচ্চাটারে আপনি নষ্ট করে দেন, বা ভ্রূণটাকে নষ্ট করে দেন, এটাকে আপনি ক্লিয়ার করে দেন, আমি সম্মতি দিচ্ছি, সব দায়ভার আমার। এই ধরনের কোনো বন্ডের ব্যাপারে সই করলে কি কাজ বৈধতা হবে ডাক্তারের? হবে কিনা? কেন হবে না? কারণ পেনাল কোডে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে 312 ধারায় কিন্তু বলা আছে গর্ভপাত একটা অপরাধ, কেউ যদি করে তার শাস্তি 312, কেউ যদি করায় তারও শাস্তি 313। 13তে শাস্তি দেওয়া আছে, 12, 13, ওটা আমরা পড়বো কয়দিন পরেই। তাহলে বুঝছেন তো, যে কাজ স্বতন্ত্রভাবেই অপরাধ, এটার যদি কেউ অনুমতি দেয় তবু সেই কাজ করা যাবে না, এটা না করছে 91 ধারাতে। যদি আপনি করেন, আপনি শাস্তির আওতায় আসবেন, 91 ধারায় বলতেছে। আপনি তখন বলতে পারবেন না আমি তার অনুমতি সাপেক্ষে করছি, এটা যেন বলতে না পারেন, এটার জন্য 91 ধারায় বলে দিছে। মনে করেন একজন ফকির, সে ভিক্ষা করে কিন্তু ভিক্ষা কম পায়, এবং তার পাশে একজন আছে হাত নাই, তার মানুষ প্রচুর টাকা ভিক্ষা দেয় হাত নাই দেখা। অনেক মনে করেন এত মাথা নষ্ট, ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলতে স্যার আমার কবজিটা নিয়ে একটু কাইটা দিয়ে একটু ব্যান্ডেজ মেন্ডেজ করে দেন না স্যার। কেন? স্যার তাহলে আমি একটু ভিক্ষা টেকে বেশি পাইতাম। এখন যত সে প্রাপ্তবয়স্ক হোক, যত সে সম্মতি দেখ, একজনের হাত কাটা অপরাধ না? তিনি অঙ্গহানি, অঙ্গহানি অপরাধ কিনা? একজন ডাক্তার কি এটা করতে পারে? একমাত্র এখানে পছন্দ ধরলে তখন এটাকে আপনার কাটা যায়, এর আগে এটা কাটা যাচ্ছে না। তার মানে যে কাজগুলো একদম আইনগতভাবে অপরাধ, এই কাজগুলোর ক্ষেত্রে অনুমতি দিলেও এই অপরাধগুলো আপনার কেউ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের 91 ধারা। তারপরে হলো আমাদের 92 বলছি, 93 বলে দেয়। 93 হলো একদম সহজ, একদম সহজ। মনে করেন আমি আপনার কইলাম যে আপনার তো আর র্যাঙ্ক হইব না জীবনেও, সিস্টেম তো চেঞ্জ হয়ে গেছে। কি কইলাম? যে আপনার তো জীবনে আর কোনদিন র্যাঙ্ক হইব না, পরীক্ষার ডিপার্টমেন্টে আর কোনদিন র্যাঙ্ক নাই। আপনি মনে করেন ঠাস করে এই খবর শুনে হার্ট অ্যাটাক করে মরে গেলেন। হার্ট অ্যাটাক করে মরে গেলেন, মনে করেন মরেন না কেউ, শুনেন র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু না, মরেন না। আমি বলতেছি, এটা উদাহরণ দিচ্ছি, আবার এই ঘটনার পরে যদি কেউ সত্যি সত্যি মরে যান তাহলে তো সমস্যা। মানে এখন এই ক্লাসে ঢুকছে, এই পর্যন্ত শুনছে, শোনার পরে আবার তার লাইন গেছে গা, তাহলে সে বলছে স্যারে কি করলো, র্যাঙ্ক হইব না মানে কি সিস্টেম বাতিল? আগে শুনে আলোন পুরাটা। এটা হচ্ছে যে আপনার আগে জানা হলো যে যে আপনার শিবলু সাহেব, আপনার আর কোনোদিন পদোন্নতি হবে না, ডিপার্টমেন্ট থেকে নিয়ম সরাই দিছে। শিবলু এক চিল্লান দিয়ে উঠলো, আমি বিশ্বাস করি না, বাপ্পারাজের মতন কয়ে টানা দে আনোয়ার সাহেবের মতন মারা গেল। শিবলু যে এই বাপ্পারাজের মতন বিশ্বাস করে না আর আনোয়ারের মতন মারা গেল, এতে কোনো অপরাধ হবে না আমার। কারণ কি? আমি পুলিশ হেডকোয়ার্টারের চিঠিটা দেখছি যে এই ধরনের বিভাগীয় কোনো পরীক্ষা আর হবে না, সবাইকে বেজ অনুযায়ী পদোন্নতি দেওয়া হবে। এই খবরটাতে আমি জানানো কর্তব্য, আমি স্যার হিসেবে জানাই দিলাম সবাইরে। এখন এই খবর পাওয়ার পর শিবলু মারা গেল। আবার ধরেন আমি ডাক্তার, আপনার মনে করেন যে একটা হয়েছে, ব্রেন টিউমার হয়েছে, এখন আপনি সময় আছে আর 2 মাস। এখন আমি আপনার সবকিছু ক্লিয়ার ভাবে বলে দিলাম যে দেখেন শিবলু সাহেব, আপনার তো ব্রেন টিউমার হয়েছে, আপনার বেশি দিন বাঁচবেন না, তো এই ক্ষেত্রে আপনার অপূর্ণাঙ্গ কাজগুলো আপনি করে নিতে পারেন। এই কথা শুই না ওই মনে করেন ডাক্তারের চেম্বারে হার্ট অ্যাটাক করে মরে গেল, অথবা মনে করেন রাস্তায় বের হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি জন্য? পরে তদন্তে বেরোলো যে ডাক্তার রোগীরে বলছিল যে আপনি আর বাঁচবেন না বেশি দিন, এই কথা শোনার পর রোগী মারা গেছে। তো এটা ডাক্তারের কোনো অপরাধ না, কারণ ডাক্তার হিসেবে তিনি দেখছেন যে যে স্টেজে আছে এটা। যেমন আমার মায়ের ক্ষেত্রে যদি হয়,
আমার মায়ের অপারেশন শেষে ডাক্তার বলে দিছিল যে এমন একটা স্টেজে অপারেশনটা করা হইলো, আপনারা টের পান নাই। সে মূলত হচ্ছে যে আপনার জরায়ুর ক্যান্সার থেকে। ওইগুলো তো গোপন রাখছে আগের কালের মহিলারা, শেয়ার করে নাই মেয়ের কাছেও না, ছেলের বউয়ের কাছেও না, গোপন গোপন রেখে রেখে অনেক লাস্ট স্টেজে। আমার মারটা বললাম, সবাই এই বিষয়গুলো একটু সচেতন থাকবেন। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে এমন সময় আপনার অপারেশন করা হয়েছে, ডাক্তার বলছে যে এটা এখন আল্লাহর কাছে, হয়তো আপনার বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। তো যে কদিন টাইম দিচ্ছিল এই কদিন মায়েরা পাইছে না। তো মনে করেন যে এই ক্ষেত্রে আর কি, যে আপনার এই কথা শোনার পর যদি রুগী মারা যায় সাথে সাথে, এটা ডাক্তারের কোনো অপরাধ না, ডাক্তার সেটা বলতেই পারে, ঠিক না? সৎ বিশ্বাস একটা জিনিস জানা দিলে এটা কোনো অপরাধ না। এটা হলো আমাদের 93 ধারার ব্যাখ্যা। 94 একদম সহজ, যদি বই পড়েন অনেক কঠিন। সহজ কিরকম, মনে করেন আপনি একটা বাসার সিকিউরিটি গার্ড, আপনি একটা বাসার সিকিউরিটি গার্ড, আপনাকে এসে সংবাদ ডাকাতরা এসে বলে গেল যে আমরা রাতের 12টার সময় আসবো, তুই গেট খুলে দিবি। কখন বলছে আপনাকে? সন্ধ্যায় কিন্তু। যে রাত 12টার সময় আসবো, তুই গেট খুলে দিবি, যদি না খুলস তোর গুলি করে মারলাম। এখন তো এই সিকিউরিটি গার্ড সারাদিন মানে সন্ধ্যা থেকে খুব টেনশনে, 12টা পর্যন্ত আর সে কাউরে কিছু বলে নাই, 12টার সময় গেট খুলে দিছে, ডাকাতরা ডাকাতি করে চলে গেছে। তখন সে এখন একটা অজুহাত পাইছে কি, যে আমি যদি গেট খুলে না দিতাম তাহলে আমার এরা গুলি করে মারা লাইতো। এই অজুহাত কি টিকবে কি টিকবে না, এটা হলো 94 ধারার ফ্যাক্ট। ফ্যাক্ট হইলো, যেই ধরনের মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় ইনস্ট্যান্ট থাকবে, সেই মুহূর্তে যদি কেউ অপরাধ করে তার কোনো অপরাধ হবে না। কিন্তু সন্ধ্যার সময় থ্রেট দিয়ে গেছে, 12টার সময় আপনি গেট খুলে দিছেন, এর মাঝখানে আইনগত সুযোগ নেওয়ার, আইনগত সহায়তা নেওয়ার সুযোগ ছিল কি ছিল না? সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত ছিল। তার মানে ওই সময়ে আপনি ওই আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করে আপনি কি করছেন? অপেক্ষা করছেন তারা কখন আইব। তার মানে আপনি এই কাজে প্ররোচনায় দিচ্ছেন, সহযোগিতাই করছেন বলে গণ্য হবে। আপনি এই বলতে পারবেন না যে আমি নাইলে আমার মাইনা ফেলতো, এটা আপনি বলতে পারেন না। এটা তখনই বলতে পারতেন ডাকাতরা যখন আইসা আপনার মাথায় বন্দুক ঠেকাইছে যে শালার পুত তুই গেট খুল, না তোরা কিন্তু গুলি করে মেরে নেবো। আমি কিছু কিছু ওয়ার্ড ইউজ করি কিন্তু আপনাদের উদাহরণ বোঝার জন্য, এটা আবার খারাপ ভাবে নেন না, একদম বাস্তব রিয়েলিস্টিক জিনিসটা বোঝানোর জন্য, যে শালার পুত তুই গেট খুল, না তাহলে গুলি করে মেরে নেবো। তখন এই ভয় পায়া মনে করেন যে ডাকাতরা এসে তো এই কথা কেবো না, এর সাথে তো আরো খারাপ কথা কেবো, ঠিক না? জাস্ট আপনার বোঝানোর জন্য। নাকি বলবে যে আঙ্কেল বাবা একটু গেটটা খুলে দেন, এরকম বলবে? এরকম বলবে না তো। তো ওইরকম ভাবেই বলবে। তো এরকম বলার পরে সে ভয়ে গেট খুলে দিছে, এটা সে বাঁচবে। তার মানে ইনস্ট্যান্ট ভয়ভীতি দেখায় যদি কোনো অপরাধ করায় নেওয়া হয়, সেটা কিন্তু অপরাধ হবে না। কি ধরনের ভয় দেখাবে? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। কি ভয়? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। এখন ঘটনা আছে এখানে, কিন্তু আরেকটা কিন্তু আছে, জিনিসটা বুঝেন। আইন কিন্তু কিছুই না, বুঝলে সহজ, না বুঝলে কিছুই না। কিরকম? তাৎক্ষণিক ভয় দেখালে কি আপনি যা খুশি তা করতে পারবেন? আমাদের এই যে গ্রেট নায়ক, মানে আমি যারা সিনেমা খুব পছন্দ করি, বিজয় থালাপতি, আমার মনে হয় না তার কোনো মুভি আমি দেখা বাদ দিছি। তো এই বিজয়ের মনে করেন যে একটা মুভি আছে মাস্টার, দেখছেন কিনা? ওই মাস্টার মুভিতে সে কিন্তু একটা কিশোর সংশোধনী কারাগারের একটা দায়িত্বে থাকে। দুই বিজয়, বিজয় সেতুপতি থাকে এই ছবির ভিলেন। ওই ছবিতে দেখেন বিজয় সেতুপতি কিন্তু ওইখানে আপনার একটা ছেলেরে একটা পিস্তল দিয়ে বলে যে তুই তোর বাইরে গুলি কর, নাহলে আমি তোরে গুলি করাম। কি করাম? তুই তোর বাইরে গুলি কর, নাহলে আমি তোরে গুলি করবো। তাহলে পরিস্থিতিটা বুঝছেন? আপনার মাথায় বিলেনের বন্দুক ঠেকায় রাখছে, আপনারা বলতেছে যে তুই শিবলুরে গুলি কর, নাহলে তোরে মেরে নেবো। এখন আপনি নিজের গুলি খাওয়ার থেকে বাঁচার জন্য শিবলুরে গুলি করতে পারেন না, না এবং না। তার মানে যেই ধরনের কাজ মৃত্যুদণ্ডযোগ্য, যে ধরনের কাজ রাষ্ট্রবিরোধী, এই ধরনের কাজ যদি আপনার মাইরাও ফালাই তবু আপনি করতে পারবেন না, কোনো পরিস্থিতিতে আপনি করতে পারবেন না। তার মানে নিজে বাঁচার জন্য আরেকজনের মাইরা ফেলানো যাবে না। কারণ বলতে পারেন স্যার হাদিসে তো আছে চাচা আপন জান বাঁচা, নাকি জীবন বাঁচানো ফরজ। নো নো নো, এগুলো গুমরা হাদিস, এগুলো কোনো খাওয়া নাই। এটা আপনার ডাইরেক্ট বলা আছে যে আপনি বাঁচার জন্য আরেকজনে মারা ফেলবেন, এইটা করতে পারবেন না। আর আপনি রাষ্ট্রবিরোধী যে কাজগুলো আছে বড় লেভেলের, এই কাজগুলো করতে পারবেন না, যত ধরনের ইনস্ট্যান্ট ভয়ভীতি আর যাই থাকুক, এটা পারবেন না। 94 গেল। বুঝছেন তো? এখানে কয়েকটা থিম কাজ করতেছে। ভয় যদি থাকে, মৃত্যুর ভয় ইনস্ট্যান্ট থাকতে হইব, গ্যাপ থাকলে হইব না। আর যতই ভয় থাক, আপনি অন্যজনের মৃত্যু ঘটানো অথবা মনে করেন রাষ্ট্রবিরোধী কোনো কাজ আপনি করতে পারবেন না। উদাহরণ আসলে বুঝবেন না এখানে কি চাইছে।
চাইছে কিনা? ওকে, এরপর হলো 95, ক্লাসের শেষ দ্বারা 95-এ কি? 95-এ বলা আছে যে সামান্য অপরাধ অপরাধ বললে গণ্য হবে না। মনে করেন একটা কলম চুরি হয়েছে, কলম চুরি, 10 টাকা দামের একটা কলম চুরি হয়েছে, আপনি গেছেন ইয়ের কাছে, ওসি সাহেবের কাছে গিয়ে এজাহার দিছেন। এখানে কিন্তু পুরোপুরি 378 ধারার যে লক্ষণগুলো আছে সবগুলো কিন্তু আছে। তা আপনার ঘর থেকে কলম চুরি হয়েছে, আপনি 380 ধারার একটা এজাহার দিছেন মনে করেন চুরির। আর ওসি সাহেব যখন পড়তেছে তখন চুরাই মালের মূল্য দেখবেন না কত? চুরাই মালের মূল্য উল্লেখ করা আছে 10 টাকা। মেটাডোর পিন ই পয়েন্ট একটা কলম, 0.5 একটা কলম চুরি করে নিয়ে যায়, কে বা কারা চুরি করে নিয়ে যায় এই জন্য এজাহার নিয়েছেন। সবই ঠিক আছে, আমলযোগ্য অপরাধ, চুরি হয়েছে, সবই সত্য মেনে নিলাম। অথবা ধরেন এই যে মূলা চুরির ফাঁসি হয় না, আপনার ক্ষেত থেকে একটা মূলা চুরি করে নিয়ে গেছে, কে বা কারা, মাটিতে চিহ্ন আছে। আপনার বাগান থেকে একটা গোলাপ ফুল কে বা কারা নিয়ে গেছে। একটা আপনার নিয়ে গেছে, ওই যে আপনার আম নিয়ে গেছে, এটা এটা নিয়ে গেছে, আম পারে, এখন আমের সিজন চলতেছে না, আম, তো আম নিয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার যদি কেউ মামলা করতে যায় যে আমার কাছ থেকে একটা আম পাড়া লাইছে, চুরি করে নিয়ে গেছে, একজন একটা আম ছিল, আমার ছেলে ঢাকা থেকে এসে খাবে, কিংবা কে বা কারা চুরি করে নিয়ে গেছে, ও হিসাব কি করবো, বাবা এই তোর একটা কলম কিনা দিলাম, তুই জাগা, তাও মামলাটা করিস না। আর গোলাপ ফুল লাগলে ভাই তোর আমি 2টা গোলাপ ফুল কিনে দিই, তুই যা ভাই, এই এদার নিয়ে আমাকে চাইস না। ঠিক না? এই ধরনের অপরাধ সামান্য অপরাধ, সামান্য অপরাধ হিসেবে সাধারণ একজন মানুষ সে অভিযোগ করার কথা না। এই সামান্য অপরাধগুলোকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুঝছেন বিষয়টা?